সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। 5 আগস্টের পর গুপ্ত শব্দটি রাজনীতির মাঠে বেশ সরব ছিল। নির্বাচনের আগে পরেও শব্দটি নিয়ে বেশ আলোচনার ঝড় ওঠে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে গুপ্ত রাজনীতির বিষয়টি। সোমবার বিএনপির শরিক নেতাদের সম্মানে নৈশ ভোজে তারেক রহমান বলেন, 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। বিগত আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি, অনেকে পালিয়েছিল। নির্বাচনের পরে গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে দেখেছি, এখনও তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। আবার বিএনপির ভবিষ্যতের ঝুঁকি গুপ্তরা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বিএনপির মধ্যে জামায়াতের অনেক সদস্য আছে। রাজনীতি বিশ্লেষকদের কারো কারো মতে একসময় রাজাকার ট্যাগ দেওয়া হতো, আর এখন গুপ্ত। রাজাকার শব্দটি একসময় যেভাবে স্ফুলিঙ্গ ছড়িয়েছে, ভবিষ্যতে গুপ্ত শব্দটিও স্ফুলিঙ্গ ছড়াবে কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, আমরা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই জন্য আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ফের আলোচনায় গুপ্ত রাজনীতি। আলোচনা হবে সমসাময়িক কিছু বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাঁয়ে আছেন রুহুল আমির রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। রুহুল আমির রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম, ফের আলোচনায় গুপ্ত রাজনীতি, হঠাৎ করে কেন গুপ্ত রাজনীতির বিষয়টা উঠে আসে এবং সেই এখান থেকে সমাধানের পথটাও কি আসলে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে একটু যেতে চাই রুহুল আমির রাসেলের কাছে, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। রুহুল আমির রাসেল, এই গুপ্ত শব্দটা বেশ আলোচনায় ছিল 5 আগস্টের পর থেকে। আবার নতুন করে প্রধানমন্ত্রী তারা এখন গতকাল গুপ্ত রাজনীতির কথা তিনি উল্লেখ করছেন। আপনি কি দেখছেন আসলে গুপ্ত রাজনীতির যদি বর্তমান ভবিষ্যৎ যদি কি হতে পারে? আসলে শেষ পর্যন্ত গুপ্ত রাজনীতি এটি কি কোনো জায়গায় থামবে, নাকি এটা চলমান থাকবে যেভাবে রাজাকার শব্দটি চলমান ছিল বিগত 17 বছর? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। গুপ্ত রাজনীতি আসলে 5 আগস্ট পরবর্তী কোনো শব্দ না। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার আগ থেকেই এই গুপ্ত রাজনীতি চলে আসছে। এক সময় যারা বিপ্লবী রাজনীতি করতেন, ব্রিটিশ বিরোধী রাজনীতি করতেন, হ্যাঁ, তখন তারা গোপন সংগঠন করতেন বিভিন্ন ধরনের। আমি ওই জায়গাতেই আসছি। হ্যাঁ, বা নিষিদ্ধ, যখন রাজনৈতিক দলগুলো যখন নিষিদ্ধ হতো, তখন একটি রাজনৈতিক দল আরেকটি দলের ভিতরে গিয়ে গুপ্ত অবস্থায় থেকে, হ্যাঁ, রাজনীতি করতেন। পরবর্তীতে তারা সুবিধাজনক সময় এসে আবার সুপ্ত হয়েছেন। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কমন ঘটনা। 5 আগস্ট পরবর্তী গুপ্ত কেন আলোচনায় আসলো, সেটি তো মুখ্য বিষয়। সেটি হচ্ছে, আমরা দেখেছি গত 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের ভিতরে লুকিয়ে ছিলেন, হ্যাঁ, তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, নানা নামে বেনামে নানা বর্ণে, হ্যাঁ, বর্ণচোরাদের মতো করে তারা গুপ্ত ছিলেন 17 বছর। গুপ্ত থেকে আওয়ামী লীগের মধু খেয়েছেন। আওয়ামী লীগের মধু খেয়ে তারা 5 আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা সুপ্ত হয়েছেন স্বমহিমায়, অর্থাৎ জামাত শিবিরের স্বরূপে তারা ফিরে এসেছেন। পুরো এটা পরিষ্কার যে এই, এবং জামাত তো এটা স্বীকার করেছে, এটি তাদের রাজনৈতিক কৌশল হিসেবে তারা গুপ্ত ছিলেন। তারা আওয়ামী লীগে ছিলেন, এর আগে বিভিন্ন সময় বিএনপিতেও ছিল। এখনও আমার ধারণা তারেক রহমান সেই গুপ্ত রাজনীতির ভয়াবহতা উপলব্ধি করেই তিনি ঝুঁকিপূর্ণ মনে করছেন বিএনপিতে। কারণ এই দলটির সঙ্গে জামাতে ইসলাম এবং ছাত্র শিবির, ছাত্র দলের সঙ্গে মিলেমিশে বিভিন্ন সময় ক্ষমতার পালা বদলে একাকার ছিলেন। গত 17 বছর যেসব জামাত শিবিরের নেতাকর্মীরা হচ্ছে, যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হননি, তারা কিন্তু বিএনপির ভিতরেও ছিলেন। হ্যাঁ, তারা হয়তো এখন বিএনপির ক্ষমতার থাকার কারণে বিএনপির মধুটা হয়তো খাবার জন্যই বিএনপিতে এক ধরনের গুপ্ত ঘাতকরা এখনও লুকিয়ে আছেন। সেই গুপ্তদের চিহ্নিত করবার আর হয়তো আস্তে আস্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উন্মুক্ত হচ্ছে কারা বিএনপিতে গুপ্ত। হ্যাঁ, তিনি হয়তো ওই ভয়টাই পাচ্ছেন যে বিএনপিকে জামাত খেয়ে ফেলছে কিনা। কারণ বিএনপির নীতি নির্ধারণ বা পলিসি মেকারে, যেহেতু বিএনপি এখন দেশ পরিচালনা করছে, সেই জায়গাটায় বিএনপির ভিতরে গুপ্তরা যদি ঢুকে বিএনপিকে নিঃশেষ করবার
হ্যাঁ, কোনো ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত কিনা সেই ভয় তো তারেক রহমান আছেই। এই ভয়ের জায়গা থেকেই আমার মনে হয় বিএনপিতে এখন একটি চিরুনি অভিযান প্রয়োজন। বিএনপির ভিতরে যারা গুপ্ত আছে, বিএনপি বিরোধী যারা অপশক্তি আছে, যারা, বিএনপি তো একটি গণতান্ত্রিক দল, বিএনপি যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করে, সেই জায়গা থেকে বিএনপি এখন হয়তো সক্রিয় হবে তার দলের ভিতরে থাকে, কারণ তার দলটি নানা ধরনের জামাত পলিটিক্স করতে পারছে, কিন্তু জামাত তার গোপন পলিটিক্স কিন্তু সে করে গেছে 17 বছর। জামাতের রাজনীতি কিন্তু সে গুপ্ত অবস্থায় আরও বেশি দলকে বিকশিত করবার চেষ্টা করছে। আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের মধু খেয়ে গোপন আতাত করে নানা ধরনের সুযোগ সুবিধা আওয়ামী লীগের সঙ্গে নিয়ে, হ্যাঁ, কিন্তু সে সেই কাজটি তার দলের শক্তি, গোপন শক্তি সমৃদ্ধ করবার যে যত ধরনের প্রয়াস ছিল সেগুলো কিন্তু জামাত করেছে। হ্যাঁ, একইভাবে সেটি হচ্ছে বিএনপি কিন্তু ওই সুযোগটা পায়নি বা করতে পারেনি, বা বিএনপি ওই ক্যাডার ভিত্তিক পলিটিক্সটাও বিএনপি করে না, ছাত্রদল ক্যাডার ভিত্তিক সংগঠনও না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে জামাত শিবির যেহেতু একটু ক্যাডার ভিত্তিক সংগঠন, হ্যাঁ, ক্যাডার বলতে আমি সন্ত্রাসী বলতেছি না, হ্যাঁ, তাদের তো নানা ধরনের আছেই, নানা ধরনের বাহিনী তো আছেই, নানা ধরনের তাদের প্রশিক্ষণ তো থাকেই, রাজনৈতিক প্রশিক্ষণ বা নানা ধরনের প্রশিক্ষণ তাদের জামাত শিবিরের রাজনীতির ট্রেন্ড অনুযায়ী বা ধরন অনুযায়ী বা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তারা তো সেটা করেনি। মওদুদিবাদকে ফলো করতে গিয়ে, পাকিস্তান জামাত ইসলামকে ফলো করতে গিয়ে তারা যেটা করেন সেটাই তারা করেছেন। আমার একটা প্রশ্ন হলো, যদি রুহুল আমিন রাসেল, আমার প্রশ্ন হলো গুপ্ত বাছাই করতে গিয়ে আবার বিএনপির মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি হতে পারে কিনা, বা যারা কখনই গুপ্ত ছিল না তাদেরকে গুপ্ত ট্যাগ দিয়ে আবার দলের মধ্যে কোনো কোন্দল সৃষ্টি হবে কিনা? আমার মনে হয় বিএনপি এটা বের করবার জন্য বিএনপিকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে কারা মাঠে ছিল বিএনপির 17 বছর বা তারও আগে যদি বলেন আপনি 2006 বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাদের দলের ভিতরে কারা মাঠে ছিলেন আর কারা এখন সক্রিয়, কারা মৌসুমী নেতা, হ্যাঁ, এটা তো এখন পরিষ্কার। কিন্তু অনেক সময় তো অনেকে বলতে শুনি, বিরোধী দলের পক্ষ থেকে বলতে শুনি যে আসলে অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি গুপ্ত ছিলেন, গুপ্ত বিএনপি ছিলেন। এটা তো পরিষ্কার যে তাকে গিলতে হয়েছে। হ্যাঁ, কারণ এই বিএনপি তো হচ্ছে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল, এটি বিএনপির নানা ধরনের রাজনৈতিক সমীকরণে খলিলুর রহমানকে গিলতে হয়েছে। এটি একটা বিএনপির রাজনৈতিক পরাজয় বলতে পারেন আমি মনে করি। কিন্তু গুপ্ত তো ছিলেনই, গুপ্ত ছিলেন বলে তো তিনি উপদেষ্টা হয়েছেন। তিনি কাদের কোটায় উপদেষ্টা হয়েছিলেন সেটাও তো আগে খোঁজ নিতে হবে। কাদের কোটায় হয়েছিলেন? তিনি বিদেশি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা সে কোটায় দিয়েছে, বিদেশি শক্তির প্রয়োগে, চাপ প্রয়োগে পরিষ্কার। এই উপদেশটা তো হচ্ছে ইনুস যেই কোটায় হয়েছেন, খলিলুর রহমান সেই কোটায় হয়েছেন। এখন বিএনপির যে পররাষ্ট্রমন্ত্রী হলেন, এটাও কি বৈদেশিক চাপ মনে করেন? এটা আপনার মনে নাই যে ইলেকশনের কয়দিন আগে তিনি যে বাণিজ্য চুক্তি করে এসলেন, ইনুসের সঙ্গে তো এক ধরনের সমঝোতা করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। একটু যেতে চাই আল মামুন রাসেলের কাছে। আল মামুন রাসেল, 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। বিগত আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি। নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে দেখছি। এখন তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, এমন অভিযোগ করেছেন তারেক রহমান। আপনার বিশ্লেষণ শুনতে চাই। যদি এবার রুহুল আমিন রাসেল, তিনিও বলছেন যে আসলে বিগত 17 বছরে আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, গুপ্ত থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে জামাত শিবির। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পরামর্শ যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট রাসেল ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, তারেক রহমান সাহেব 2টা অভিযোগ করলেন এখানে। একটা অভিযোগ করলেন যে আন্দোলনে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, আরেকটা হচ্ছে তারা গুপ্ত ছিল। 2টা অভিযোগ। এখন আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা এটা ফেলে দেওয়ার মতো না, এটা নিয়ে গবেষণা হওয়ার মতো বিষয়। কারণ প্রধানমন্ত্রী উনি একজন দলীয় নেতা হিসেবে বক্তব্যটা দেন নাই, উনি প্রধানমন্ত্রী হয়ে বক্তব্যটা দিয়েছেন। এখন নিন্দুকরা বলে যে আন্দোলনে খুঁজতে হলে উনি কি লন্ডনে খুঁজেছেন নাকি ঢাকাতে খুঁজেছেন? এই যে আন্দোলনে তাদেরকে খুঁজে পায়নি, এটা কি লন্ডনে খুঁজেছেন নাকি ঢাকাতে খুঁজেছেন? কারণ আন্দোলন তো হচ্ছে ঢাকাতে, উনি ছিলেন লন্ডনে। কারণ খুঁজেছেন কোথায়, লন্ডনে নাকি ঢাকায়? নিন্দুকরা বলে, আমি বলছি নিন্দুকরা বলে যে যদি ঢাকাতে খুঁজতেন তাহলে উনি আন্দোলনকারীদেরকে পেতেন, আর যেহেতু উনি লন্ডনে খুঁজেছেন এই জন্য উনি হয়তো পান না। এখন উনি কোনটা ব্যাখ্যা করেছেন এটা উনি ভালো বলতে পারেন। এখন কথা হচ্ছে গুপ্তের বিষয়ে আমরা আসি। গুপ্ত শব্দটা আমাদের শব্দের রাজনীতি বাংলাদেশে খুব স্ট্রংলি হয়। এর আগে 17-18 বছর আপনি যখন বিরোধী দলকে ঘায়েল করতে চান,
তখন আপনাকে এর আগে আওয়ামী লীগ বিরোধী দলকে গায়েল করতো এভাবে, এই বিরোধী দলকে গায়েল করতো জামাত বিএনপি অপশক্তি, তাদেরকে রাজাকার বলতো, এদেরকে রাজাকার দোসর, এদেরকে রাজাকার বলতো এভাবে। এখন কথা হচ্ছে রাজাকার শব্দটা আমাদের ছাত্র জনতাকে ওন করে নিয়ে যখন এটাকে প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছে, এখন তো আপনাকে বিরোধী দলকে দমন করার জন্য বা বিরোধী দলকে শব্দ চয়ন করার জন্য আপনি তো ওই শব্দটা পাচ্ছেন না, নতুন একটা শব্দ লাগবে। আপনি দেখেছেন আমরা সবসময় দেখি সরকারি দল কোনো কিছু দাপাচাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু সামনে নিয়ে আসে। আপনি দেখুন দেখেছেন জুলাই মাস, জুলাই নিয়ে ব্যাপক কথা হচ্ছে, জুলাই একটা প্রতারণার দলিল, জুলাইকে তারা বলেছে যে শুধু নির্বাচন হওয়ার জন্য জুলাইকে আমরা গণভোটটা মেনে নিয়েছিলাম, জুলাই সনদকে মেনে নিয়েছিলাম। এই জুলাই মাসে আপনার এই টপিকটাকে ধাপাচাপা দিতে হলে আপনাকে নতুন একটা টপিক লাগবে। নাহলে হঠাৎ করে এমন কি হলো, হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী গুপ্ত বলা শুরু করলেন, তার মানে কি এই ইস্যুটাকে অন্যদিকে নিতে হবে। এতদিন পর্যন্ত 1-2 সপ্তাহ জুলাই আসার পরে প্রতিদিন যেখানে গিয়েছে টকশোতে সেখানে জুলাই নিয়ে টকশো হয়েছে। এই যে আজকে আপনি প্রথম টপিকটা নিয়ে আসলেন গুপ্ত, কারণ এই যে প্রধানমন্ত্রী প্ল্যান করে, আমি মনে করি প্ল্যান করে, ওনার যে রাজনৈতিক উপদেষ্টারা আছেন প্ল্যান করে বলেছেন যাতে এটা নিয়ে জুলাইটা চাপা পড়ে যায়। রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে আবার গুপ্তরা আছে কিনা? থাকতেই পারে। বিএনপি তো হচ্ছে এমন একটা অবস্থা, বিএনপি কয়দিন পর তার ছায়া দেখলে ভয় পাবে। ওই দিন একজন বিএনপির একজন এমপির সাথে আমি করছিলাম, পার্সোনালি কথা বলছিলাম, উনি আমাকে বলতেছে যে ওনারা এগেনস্টে ছাত্রদলের সভাপতি একটা পোস্ট দিয়েছে। উনি বলছে রাকিব সে তো গুপ্ত, এই ছাত্রদলের সভাপতিকে বলেছে যে সে গুপ্ত। আমাকে বলতেছে ভাই আমাকে একটু বলেন তো এর ব্যাকগ্রাউন্ডটা কি, এ তো মনে হয় শিবির করছে। তার মানে একটা ছাত্র দলের সভাপতি পরীক্ষিত 17-18 বছর পরীক্ষিত ছিল, তাকেও যখন আপনি গুপ্ত বলবেন, কয়দিন পরে তো বললাম না ছায়া দেখলে ভয় পাবে, এটা কি আমার ছায়া নাকি অন্য কোনো ছায়া? কারণ আপনি তো এটার মধ্যে নেই। এখন কথা হচ্ছে গুপ্ত আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? যে দলকে আপনি গুপ্ত বলছেন সে দলের প্রায় 2.5 লক্ষ মামলা আসামি হয়েছে। যে দলকে আপনি গুপ্ত বলছেন সেই দলকে 17-18 বছর সে দলে 11 জন শীর্ষস্থানীয় প্রধান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে। যে দলকে আপনি গুপ্ত বলছেন সে দলের প্রায় 930 জন শহীদ হয়েছে 17-18 বছর। যাকে আপনি গুপ্ত বলছেন সে দলের ছাত্র সংগঠনকে শুধুমাত্র শিবির বলে, আপনি কোনো দলকে শুধুমাত্র ছাত্রদল পরিচয় কাকে হত্যাযোগ্য করা বৈধ ছিল না, কিন্তু একমাত্র দল শিবির বললে আপনি তাকে হত্যাযোগ্য করতে পারতেন। আপনি বিশ্বজিৎকে মারছেন, আপনি বলছেন সে শিবির, তার মারা যায়। আপনি আবরারকে মারবেন, হত্যাযোগ্য করবেন, তখন আপনি বলতেন সে শিবির, তাকে মারা যায়। তার এরকম তো কোনো দল ছিল না। তাহলে আপনি যে যখন গুপ্ত বললেন, আপনি দেখেন বলে যেটা কৌশল, আমি আপনাকে শুধু জাস্ট একটা দেখাই। কবি নজরুল বিশ্ববিদ্যালয় কদিন আপনারা মিডিয়াতে নিজেরা প্রকাশ করেছেন, ছাত্রদলের যে এই কমিটিতে 2 জন যারা ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি ছিল তাদেরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আপনি 2টা কমিটি, এবং কি তখন তাকে যখন ব্যাখ্যা চাওয়া হয়েছে সে বলছে আমি তো কৌশলের কারণেই আমি ছাত্রলীগে ছিলাম। তাহলে এটা কি গুপ্ত নয়? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় 135 জন কমিটির মধ্যে 47 জন পাওয়া গেছে যারা বিভিন্ন মিছিলে, ছাত্রলীগের মিছিলে পাওয়া গিয়েছে, তাহলে সেটা কি গুপ্ত নয়? এখন আপনি কথা হচ্ছে আপনি যদি এই যে গুপ্ত বলে কি এই কারণে বলা হচ্ছে কিনা জুলাই আন্দোলনে জামাত শিবিরের কোনো ব্যানারে আন্দোলন হয়নি সেই কারণে গুপ্ত? জামাত শিবিরের ব্যানারে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছিলেন? তিনি বলেছেন না যে আমরাই আন্দোলনে নেই, তার মানে কি আমরা কি বলবো বিএনপি আন্দোলনে ছিল না? অবশ্যই ছিল। তখন কেউ রাজনৈতিক ব্যানারে আসে নাই। যদি রাজনীতি ব্যানারে আসতো, আপনি 17-18 বছর রাজনীতি ব্যানার নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সাধারণ মানুষ নামে নাই। যখন জেনারেল ব্যানার নিয়ে নেমেছে তখন সকলে নেমেছে। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দলের মহাসচিব হয়ে বলেছেন আমরা এই আন্দোলনে নেই। কেন বলেছেন উনি? তার মানে এটা একটা ছিল কৌশল। তখন আপনি দেখেছেন 3 তারিখ যখন শেষ কামড়টা কাকে দিয়েছে? বিএনপি কি দিয়েছে নাকি জামাতকে দিয়েছে? জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সকল গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে এই আন্দোলনটা পরিচালনা করছে জামাত শিবিরের বিভিন্ন গ্রুপগুলা। আপনি পুলিশের আইজি নিজেই এই একটা টকশোতে বলেছেন 2 তারিখের পরে 3 তারিখে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। তার মানে আপনি যখন এটা বলবেন, আপনি যখন যারা ভিকটিম ছিল তাদেরকে আপনি গুপ্ত বলবেন, তখন আলটিমেটলি তাদের যে অবদানটা, এই অবদানটা আপনি অবদানটাকে অস্বীকার করছেন। আমরা কখনো বলবো, আপনি বারবার বলা হয় জামাত পাকিস্তানপন্থী। জামাতের কোন নেতা তো পাকিস্তান চলে যায়নি। আমি শেষ করছি। জামাতের কোন নেতা কি পাকিস্তান গিয়েছে? যখন তাদের ফাঁসির ওয়ার্ডে মীর কাসেম না, জন্ম আওয়ামী লীগের তো পাকিস্তানের জন্ম। বিএনপি আপনার স্বাধীনতার পরে অনেক পরে স্বাধীনতা ওন করে বলে বিএনপির জন্ম স্বাধীনতা অনেক পরে হয়েছে। বাংলাদেশে বড় বড় সব দলেতে পাকিস্তানের জন্ম। আমরা কি অস্বীকার করতে পারবো? যার কথা বলবেন আমাদের এই সাহেব কি বলে, জিয়াউর রহমান সাহেব, উনি তো বাংলা ভালো করে কথা বলতে পারতেন না। উনি পড়াশোনা করেছেন সবগুলো পাকিস্তানে পড়াশোনা করেছেন। তার মানে কি আমরা বলবো উনি বাংলাদেশকে ওন করে না? না, এটা তো তখন তো একটা দেশ ছিলাম আমরা। আপনি যখন মীর কাসেম আলী সাহেব, মীর কাসেম আলী একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, উনি লন্ডনে ছিলেন। এরপরে উনি নিজে চলে আসছেন, উনাকে বলে যে আপনি যদি যান আপনাকে ফাঁসি দিয়ে দিবে। উনি বলে যে মরলে আমরা দেশে গিয়ে মরবো।
উনি কিন্তু দেশে দেশে চলে আসছিলেন। তার ধন্যবাদ। মানে কি উনি পাকিস্তান চলে যান না? আল মোহাম্মদ রাসেল, আমি আপনাকে যে জাস্ট এটা বলি যে আপনি বলুন জুলাই আন্দোলন বা বিগত 17 বছরে গুপ্ত থেকে রাজনীতি করতে হচ্ছে কৌশল, কিন্তু এখন কেন গুপ্ত রাজনীতি করতে হচ্ছে? এই অভিযোগ কেন জামাত শিবিরকে শুনতে এখন হচ্ছে? কে গুপ্ত রাজনীতি করছে? এই তো এক্সাম্পলটা দেন। প্রধানমন্ত্রী আপনি আমাকে বলেন, আপনি তো যদি আপনি দেখেন সব সময় আমরা বলি, যেমন বলা হয় থাকে বিএনপিতে বলা হয় যে অনেকে ইন্ডিয়ার এগেইনস্টে খুব বিএনপির অনেক নেতা আছে, আবার অনেকে ভারতের ক্ষেত্রে সফট। তার মানে আপনি গিয়ে তাকে গুপ্ত বলতে পারেন না। আপনি তাকে গুপ্ত, আপনি হচ্ছে যে কাউকে আপনি পছন্দ করতে পারেন, কাউকে অনেক ঘৃণা করতে পারেন, কাউকে কম পছন্দ করতে পারেন, কম ঘৃণা করতে পারেন। আমি দুটো কোট করি, আসলে দুটো কোট আনকোট বলি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন বিএনপির মধ্যেই জামাতের অনেক সদস্য আছে। যদি আরেকটা কোট করি, যদি চাঁপাইনবাবগঞ্জের সেই হারুনুর রশিদ যিনি সাবেক এমপি ছিলেন, তিনি বলছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে যারা মানে শীর্ষ পদে আছেন তারা সবাই জামাত। তা আমি তো এটাই বললাম, কেন উনি হেরেছিলেন নির্বাচনে? হারার একটা ঘা আছে না, হারার তো একটা ঘা আছে। ওনাদের মধ্যে তো কোন্দল আছে। কোন্দল বলতে কি, যখন কাউকে এমপি ঘোষণা করলো এর বিপরীত আরেকটা দল স্বতন্ত্র দাঁড়িয়ে যায়, যখন স্বতন্ত্র দাঁড়িয়ে যায় তখন তাকে তো একটা ব্লেম দিতে হবে, তখন তাকে বলা হয় গুপ্ত। আপনাকে তো তাকে একটা ব্লেম দিতে হবে। যেমন একটা ফেসবুকে একটা জিনিস, জুলাইয়ের একটা জিনিস, একটা ছাত্র দলের সভাপতি একটা পোস্ট করলো, আপনি তাকে ব্লেম করার জন্য কি করতে হবে? ব্লেম গেম খেলতে হবে আপনাকে, তখন আপনি বলে দিলেন সেই গুপ্ত। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই রুহুল আমিন রাসেলের কাছে। রুহুল আমিন রাসেল, আমি যে প্রশ্নটা ইন্টারভিউতে করেছিলাম যে রাজাকার শব্দটি একসময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে যে স্ফুলিঙ্গটা ছড়িয়েছিল 24শে আগস্টে, এই যে গুপ্ত শব্দটিও ভবিষ্যতে কোনো ধরনের আমাদেরকে এই ধরনের স্ফুলিঙ্গ ছড়াতে পারে কিনা? যে এই যে পরস্পরের যদি বলি বিএনপির মধ্যে, উনি বলছেন যে বিএনপি এখন ছায়া দেখলে ভয় পায়, এই গুপ্ত শব্দটার কারণে কোনো এক সময় স্ফুলিঙ্গ ছড়াতে পারে কিনা? শুনেন, রাজাকার কাদেরকে বলা হয়তো? যারা 71 সালে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। আমি আপনার জায়গায় আসছি, আপনি খুশি হবেন কথায়। সেটি হচ্ছে রাজাকার শব্দটি কাদেরকে বলা হয়তো? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামাত ইসলাম রাজাকার আল শামস আল বদর বাহিনী গঠন করেছিলেন মুক্তিযোদ্ধাদের নিধনে এবং পাকিস্তান বাহিনীকে সহায়তার জন্য। সেই কারণে তাদেরকে বলা হয়তো রাজাকার আল বদর আল শামস। তারা বিভিন্ন বাহিনী গঠন করেছিলেন, যার নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, তারপর হচ্ছে আলিয়া হোসেন মুজাহিদিরা। নিশ্চয়ই আপনার এগুলো মনে আছে ইতিহাসে, নিশ্চয়ই আমরা ওই সময় জন্ম নেইনি, কিন্তু আমরা তো ইতিহাসগুলো জানি, ইতিহাসগুলো তো আর নষ্ট হয়ে যায়নি, এগুলো তো ইতিহাসের চিরন্তন সত্য, এই সত্যকে অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু আমরা 24-এর অভ্যুত্থানে রাজাকার শব্দটির প্রতি যে ছিল, ঘৃণা ছিল, সেই ঘৃণাটাকে হচ্ছে আর কি এটার অতিরঞ্জিত ব্যবহারের কারণে, সেটাই বলছি, অতিরঞ্জিত ব্যবহারের কারণে যে বিস্ফোরণ হয়েছে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। শেখ হাসিনার অতিকথনের কারণে, শেখ হাসিনার গুয়ার্তমির কারণে, শেখ হাসিনার ফেসিবাদী যে মানসিকতা, তার কারণে রাজাকার শব্দটাকে তখন হচ্ছে তার জন্য বুমেরাং হয়েছে। তার মানে এই না বাংলাদেশে মানুষ রাজাকারদের প্রতি ঘৃণা কোনো অংশে কমে গেছে। আল বদরের নির্যাতন, আল শামস বাহিনীর নির্যাতন মানুষ ভুলে গেছে। আলিয়া হোসেন মুজাহিদিদের যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ, যে ধর্ষণযজ্ঞ 71-এর মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর হয়ে তারা করেছে, নারীদের, মায়েদের, মেয়েদের উপর যে নির্যাতন করেছে, জামাত ইসলাম তো বেসিক্যালি ধর্ষণের চ্যাম্পিয়ন, নির্যাতনে মহামারীতে চ্যাম্পিয়ন। তার অনন্য উদাহরণ দেখছেন আজকের জামায়াতের সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। উনি তো মুক্তিযুদ্ধটা জানেন কিনা ভাই? মুক্তিযোদ্ধা হয়েছেন, তার মানে ধর্ষণ করবে না? ওটা বলি নাই, ওটা বলি না। আপনি যে বলছেন জামাত ইসলাম ঐতিহাসিকভাবে দর্শনের চ্যাম্পিয়ন, তাহলে উনি তো মুক্তিযোদ্ধা, এটা সব বলে মুক্তিযোদ্ধা। জামাত ইসলাম শুনেন, জামাত ইসলাম এখন নতুন করে অনেক মুক্তিযোদ্ধা আবিষ্কার করছে তার দলে। আমাদের স্পিকার সাহেব বলেছেন গোলাম আজম বাকি আছে, গোলাম আজম বাকি আছে, পারলে তারও কবর থেকে আইনা বলেন যে উনি মুক্তিযুদ্ধের মহান নেতা ছিলেন, ওইটা বাকি আছে। এটা আমাদের স্পিকার সাহেব সংসদে বলেছেন যে এখানে গাজী নজরুল সাহেবের মতো মুক্তিযোদ্ধা আছেন এখানে। আরে উনি মুক্তিযোদ্ধা একসাথে করেছেন, বলেছেন। আমি এইরকম মুক্তিযোদ্ধাকে ঘৃণা করি যে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ সব বলেন না যে উনি এটা করেছেন। যার প্রকাশ্যে একজন নারী ঘটিত কেলেঙ্কারি সামনে আসে, এই মুক্তিযোদ্ধা হচ্ছে আমার তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন আমি জানি না, সেটা আর কি সংসদে কে কি বললো ওটা এই মুহূর্তে আমি ওই ব্যাখ্যায় যাব না, কিন্তু তিনি যে কর্মকাণ্ডটি ঘটিয়েছেন, এবং
এই ঘটনা ঘটার পরে তার দুইটার মেয়ের সঙ্গে কেলেঙ্কারির যে আমরা ছবি দেখলাম, স্ত্রী হিসেবে চালিয়ে দিলেন। আমার কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো বলছি। জি বল। হ্যাঁ, সেটি হচ্ছে উনি বলেছেন যে তাকে জিম্মি করে 1 লাখ টাকা আদায় করা হয়েছে। এটি একটি কথা, কিন্তু উনি ওনার ফেসবুকে স্ট্যাটাসে আজকে বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য এবং জামায়াতের মতো একটি ক্যাডার ভিত্তিক দলের, যেটি একটি হিংস্রতায় ছাড়িয়ে যাওয়া একটি দল, বর্বরতায় ছাড়িয়ে যাওয়া একটি দল, পাশবিকতায় ছাড়িয়ে যাওয়া একটি দল, মানুষের উপর নির্যাতন নিপীড়নে চ্যাম্পিয়ন হওয়া একটি দল, হ্যাঁ, সেই দলের এমপির কাছ থেকে 1 লাখ টাকা আদায় করে, এবং উনি বলছেন আদায় করছেন, তার মানে উনি দিয়েছেন। তার মানে উনি কতটা নমনীয় হয়েছেন, কতটা আপোষ করেছেন এই টাকা দিয়ে, এটি তার একটা বড় উদাহরণ। আরেকটি বিষয় হচ্ছে, উনি যেই মেয়েটিকে এখন দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, তিনি জন্ম নিয়েছেন 2008 সালের 22 মে জন্ম নিয়েছেন, এবং ওনার 2026 সালে 22 মে হচ্ছে তার 18 বছর পূর্ণ হয়েছে, তাই তো? এখন উনি এসএসসি পরীক্ষা দিয়েছেন কয়েক মাস আগে, তিনি পাস করেছেন, অর্থাৎ ওনার পাসিং ইয়ার হচ্ছে 2026 সাল। বাংলাদেশের বর্তমানে এই মেয়ে যদি নিশ্চয়ই এসএসসি পরীক্ষার জন্য 9ম শ্রেণীতে সে রেজিস্ট্রেশন করেছেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে এই বিবাহটিও কি বৈধ ছিল কিনা। কাজে কি 18 বছরের বাচ্চাকে 18 বছরের কম কাউকে বিবাহের নিবন্ধন করলেন না? যেহেতু একটি তালাকের একটি কাবিননামাও তারা প্রকাশ করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি এটি সত্য মিথ্যা কিনা এবং এই মেয়েটির বয়স কত আসলে সত্যিকার অর্থেই কি 18 বছর হয়েছে কিনা, এটি আমার এখন সন্দেহ আছে। কারণ হচ্ছে, যেই মেয়েটি 22 মে 2026 18 বছর পূর্ণ হলো, 17 জুন তার কয়েকদিন পরেই তার বিয়ে হলো, এবং এর কয়েকদিন পরেই তিনি হচ্ছে এই ধরনের কাণ্ডে ভাইরাল হলেন। হ্যাঁ, নানা ধরনের তথ্য উপাত্ত এটি প্রমাণ করে যে হচ্ছে স্ত্রী দাবি করা এই প্রেক্ষাপটটি অনৈতিক। এবং এখানে আরও বলা হয়েছে যে আওয়ামী লীগের এক নেত্রী নীলা, তার বাসায় যেতেন এই জামায়াতের এই এমপি, বিভিন্ন সময় সেখানে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমার কাছে এই মুহূর্তে সব কিছুই আছে, নিশ্চয়ই আমার সমালোচক, হ্যাঁ, উনি যদি দ্বিতীয় স্ত্রী দাবি করে বা তিনি যদি দ্বিতীয় স্ত্রী হয়ে যান, প্রথমে বললেন তারা হচ্ছে এআই এর মাধ্যমে তৈরি এই ভিডিও, দ্বিতীয়বার তারা বললেন তার দ্বিতীয় স্ত্রী, এরপর স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে তো ষড়যন্ত্রমূলক হয় না। তারপর যদি করেন স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয়, একটা মানুষ কতটা পশু হলে 57 বছরের বয়সের ব্যবধানে একটি বাচ্চা মেয়েকে বিয়ে করে 18 বছর দেখিয়েছে কিনা আমার সন্দেহ। কতটা পশু হলে, হ্যাঁ, কতটা পাশবিক হলে এই চিন্তা করতে পারে 57 বছরের ব্যবধানে একটি মেয়েকে বিয়ে করেছে কিনা, এবং বিয়ে করেছে এর কোনো তথ্যপাত্র। আজকাল 18 বছর বয়সের একটি মেয়ের যখন বিয়ে হয়, সে সাধারণত ছবি তোলে, বিয়ের আনুষ্ঠানিকতা থাকে, নানা ধরনের সামাজিক অনুষ্ঠান থাকে, যদি ঘরোয়াভাবেও হয়। কোথায় বিয়ে হয়েছিল, কাবিননামাটা, মানে এরকম তথ্যপত্র নেই, কোনো তথ্যপত্র তো আমরা দেখছি না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মামুন রাসেল। যেহেতু সাতক্ষীরা 4 আসনের জামায়াতের দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে কথা উঠেছে, সেখানে আমি 2-1টা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েটি দ্বিতীয় স্ত্রী বলা হচ্ছে জেলা জামায়াতের পক্ষ থেকে। আবার আমার প্রশ্নটা হলো, গোপনে কেন বিয়ে করতে হলো? এটি কি আগের স্ত্রীর সাথে এক ধরনের প্রতারণা কিনা? আর ভিডিও ভাইরাল হওয়ার পর কেন তিনি দ্বিতীয় স্ত্রী বললেন? তার সাথে যদি আমি সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তার ফেসবুক পেজে জানতে চেয়েছেন, এই এমপিকে কি মাননীয় বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব উত্থাপন করবেন, নাকি তাকে দায়মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিবৃতি দিবেন? 2টা প্রশ্নের উত্তর যদি আপনার দেখেন। প্রথম কথা হচ্ছে, উনি যে কাজটি করেছে, আমি প্রথম কথা এক শব্দ যদি আমি বলি, আমি মনে করি ন্যাক্কার জন্য কাজ করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন, আমি 3 ক্যাটাগরিতে এটাকে চিন্তা করতে পারি। যদি বলেন এটা সাধারণ মানুষ হিসেবে আপনি কি চিন্তা করেন, আমি একটা ব্যাখ্যা দিতে পারবো। যদি বলেন আইনজীবী হিসেবে আপনি এটাকে কি চিন্তা করেন, আর যদি বলেন ধর্মীয় দিক থেকেই আপনি কি চিন্তা করেন, 3টা দিক থেকে আমাদেরকে আলোচনা করতে হবে। ছোট করে বলুন। 3টা ছোট ছোট করে। যখন ব্যাপারটা আমার সমালোচক রাসেল ভাই যখন এটাকে নিয়ে যাচ্ছেন, প্রথমে 71 নিয়ে আসলেন, 71-এ জামাতের ব্যাপক দর্শনের শিকার, ব্যাপক কিছু করেছেন। এরপরে এসে উনি কি এটাকে রিলিভেন্সি নিয়ে আসলেন,
হচ্ছে আপনার এই গাজী নজরুল ইসলাম সাহেবকে, তখন কিন্তু আমি ওনাকে প্রশ্ন করেছি, উনি তো মুক্তিযোদ্ধা, হ্যাঁ উনি তো মুক্তিযোদ্ধা ছিল এবং কিন্তু স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল। এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধা হলে যে সব দায় সব এই হয়ে যাবে, এটা আমি কোনো সাপোর্ট করি না। প্রথম কথা হচ্ছে আপনি যদি নৈতিকতার চিন্তা করেন, মানে হচ্ছে বলা হয় তাকে এই সব বৈধ জিনিস, মানে শরীয়তে বলা হয় থেকে সব বৈধ জিনিস বৈধ হয় না যারা তাকওয়াবান তাদের জন্য। যারা তাকওয়াবান সব কিছু যদি শরীয়তে বৈধ হয় তারপরে সবার জন্য। যেমন আপনি আমাদের স্কলার যারা আছে, যেমন মিজানুর রহমান আজহারি সাহেব, আহমদুল্লাহ সাহেবরা 3 কোয়ার্টার পরা কিন্তু আমাদের শরীয়তে বৈধ, কারণ আপনি হাঁটুর নিচে হইলে হবে। ওনারা যদি রাস্তায় 3 কোয়ার্টার নিয়ে হেঁটে যান, আমরা কিন্তু এটাকে আমাদের জন্য এটাকে ভালো চোখে দেখবেন না। তেমনি একটা ইসলামিক দলের এমপি যখন একটা এই অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করবে 18 বছর, যদিও 18 বছর ভাই বার বললো 18 বছর শিশু, 18 বছর শিশু হয় না, সে 18 বছর হওয়ার পরে শিশু তো চলে যায়, তার মানে উনি একজন প্রাপ্তবয়স্কা। আমি এটা আসি প্রাপ্তবয়স্কা, আমরা তো ডকুমেন্ট দিয়ে কথা বলবো, আমরা ডকুমেন্টের বাইরে তো কথা বলতে পারবো না। আমি সন্দেহ করছি, আমি বলছি সন্দেহ করেছি। যেমন বারবার বলছেন, এখন কথা হচ্ছে সাংবাদিকতা বিষয়টা কি, সাংবাদিকতা হচ্ছে আপনি কোনটাকে গ্রহণ করে নেবেন। বলে যে সকল তথ্য হয় না, যখন আপনি এটাকে গ্রহণ করে নিবেন, কোনটা আপনি গ্রহণ করে নেবেন না, আমি আসি কোনটা আপনি গ্রহণ করে নেবেন। ধরেন আপনি একটা সাংবাদিকের কাছে সকল তথ্য কিন্তু সংবাদপত্রে আসবে না। যেমন এখানে একটা কাবিননামা, ভাই বলছে কোনো ডকুমেন্টস পাই না এখন, কিন্তু অথচ সকাল থেকে কাবিননামা কিন্তু আমাদের সামনে আসছে। সেই কথাই তো আমি বলছি, যে কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী স্বাক্ষর ছিল, প্রথম স্ত্রী সাক্ষী হিসাবে ছিল এবং তার বাবা উপস্থিত ছিল, এই যে দ্বিতীয় স্ত্রীর বাবা ছিল এবং প্রথম স্ত্রী সে আমি আসি। আপনার প্রথম কথা আপনি দেখেন, আপনি এটা দেখেন, আমি সাফাই গাচ্ছি না, প্রথম কথা বলছি, আমি প্রথমেই বলেছি আমরা কোন দিক থেকে এটাকে চিন্তা করব। প্রথম কথা হচ্ছে কাবিননামায় ওনার যে কাবিননামার যে এটা আসছে, কাবিননামার কিন্তু প্রথম আমাদের আইনে বলে হচ্ছে আপনি যদি বিবাহ করতে পারেন, বয়সের কোনো লিমিট নেই, তবে আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, যদি না নেন সেটা আপনার জন্য আইনি বরখেলাপ, শরীয়তগত বিধান না, আইনি বরখেলাপ, বাংলাদেশ আইনি। কিন্তু যেহেতু প্রথম স্ত্রী এখানে সাক্ষী ছিল এবং প্রথম স্ত্রী নিজে ভিডিওগ্রাফিতে বলেছেন যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন এবং দ্বিতীয় স্ত্রীও বলেছেন উনি আমার স্বামী। এখন কথা হচ্ছে ভাই একটা প্রশ্ন তুললো, এআই জেনারেটর প্রথমে কেন বলেছিল? যারা ভিডিওটা ছেড়েছে, প্রথম ভিডিওটা যারা ছেড়েছে তারা একটা পরিকল্পিত কাজ করেছেন। কেন করেছেন আপনি দেখবেন, এই ভিডিওটা আপনি একটু দেখবেন, ভিডিওটার মধ্যে নিচে দিয়ে লেখা আছে 2023 সাল। দেখেছেন কিনা ভিডিওটা? প্রথম যে ভিডিওটা ছেড়েছে লেখা আছে 2023 সাল। সিসিটিভিতে অটোমেটিকলি একটা ডেট চলে আসে, ওনারা কিন্তু একটা ডেট বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে 2023 সাল দিয়েছেন। তাহলে আমরা প্রথমে তখন এটাকে যখন স্ক্যানার করা হয় তখন দেখেছে এটা হচ্ছে এআই এর কিছু অংশ এটার মধ্যে যুক্ত, এই জন্য অনেকে বলেছেন এটা এআই। পরবর্তীতে এটাকে ওনারা মানে সাপোর্ট করার জন্য আরেকটা ভিডিও ছাড়লেন, সেখানে কিন্তু বোঝা গেল, সেখানে যখন দেখাচ্ছে যে এমপি সাহেবের যখন কার্ড দেখাচ্ছেন তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল এটা 2023 সালে না, কারণ 2023 সালে উনি এমপি ছিলেন না, উনি এমপি হচ্ছেন 26-এ। তার মানে এই যে ভিডিওটা প্রথমেই বলেছেন এটা 2023 সালের, তখন এআই এর কথা বলেছে, দ্বিতীয়বার যখন ভিডিওটা হলো। এখন সাংবাদিকতা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা লাগবে ভাই। আপনি যখন এক চিন্তা করে আপনি সাংবাদিকতা করবেন একরকম, আপনি যখন চারপাশে সকল ডকুমেন্টারি নিয়ে সাংবাদিকতা করবেন আপনার কাছে ভিন্ন রকম মনে হবে। এই জন্যই তো বলা হয় সংবাদপত্রকে জাতির আয়না বলা হয়। আয়না মানে কি? আয়নার মধ্যে যদি একটা ছবি আয়নার মধ্যে যদি ফিল্টারাইজ করেন, ধরেন আপনি ছবি তুললেন আপনার মুখের মধ্যে দাগ দেখা যাচ্ছে, ফিল্টার করা, তাহলে তো আপনি মুখের মধ্যে দাগ দেখবেন না। আয়না মানেই হচ্ছে আপনার মুখের মধ্যে দাগও দেখা যাবে, আপনার কাছে সুন্দর লাগছে এটাও দেখা যেতে হবে। এখন কথা হচ্ছে আপনি সংবাদপত্রের কোন জিনিসটা নিয়ে আসবেন। যেহেতু প্রথমটা এআই জেনারেট কেন বলা হয়েছে? এআই জেনারেটর এই জন্যই বলা হয়েছে কারণ এটাকে আপনি কিছু জিনিস এআই করেছেন, এই জন্য এটা কিন্তু স্ক্যানারে গিয়ে এআই আসছে। দ্বিতীয় ভিডিও যখন আসছে তখন তো ক্লিয়ার হয়ে গেল এটা 2023 সালের ঘটনা না, এটা 2026 সালের ঘটনা, উনি এমপি হওয়ার পরে। এখন কথা হচ্ছে উনি এমপি হওয়ার ঘটনাটার আগে উনি বিবাহ কাবিননামা দেখিয়েছে। আপনি ডকুমেন্ট ছাড়া তো বিষয়, আমি সবকিছু যদি মেইন ডকুমেন্টস খুঁজি, ধরুন আমি যদি বলি আমার বাবা এটা আমার মা, আমি এটা কিভাবে প্রমাণ করবো? আমি আপনি প্রমাণ করতে পারবো? আমরা কিভাবে প্রমাণ করি? আমাদের ডকুমেন্ট। তাহলে আমাদের যেটাতে সুপারিশ করলেন, আমি যেটাতে উনি সুপারিশ করেছিলেন সেখানে উনি আনমেরিট লিখলেন কেন? এটা আমি আসি, এটা আমি আসছি। ওনার দ্বিতীয় স্ত্রী কারণে আনমেরিট লিখলো। আপনি ওনার যদি বিবাহিত ভাই, এটা কি গভর্নমেন্ট কোন ডকুমেন্ট? বা আপনারা কি চিন্তা করেন আমি বুঝি না। আমরা তো আইনের মানুষ, আইনের কথা বলতে হবে। এটা কি কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট না রে ভাই। আপনার গভর্নমেন্ট করছে, আপনার কাবিননামাটা আপনার গভর্নমেন্ট ডকুমেন্ট, আপনার বার্থ সার্টিফিকেট আপনার গভর্নমেন্ট ডকুমেন্ট। আপনি কাবিননামার মধ্যে কাবিননামাটা আপনি প্রমাণ করেন এটা ভুয়া। যদি আপনি কাবিননামা ভুয়া প্রমাণ করতে পারেন তাহলে বলতে পারবেন এটা ভুয়া। এখন কথা হচ্ছে তার প্রথম স্ত্রী নিজেই ভিডিওতে আসছেন, তার দ্বিতীয় স্ত্রী নিজেও বলেছেন। এখন কথা হচ্ছে যদি ভুয়া হয় তাহলে আপনি কাবিননামাটা আপনি প্রমাণ করেন। আমি শুরুতে আপনাকে বলেছি, আমি এখানে সাফাই গাচ্ছি না, নৈতিকতার জায়গা থেকে আমি বললাম ইসলামিস্টদের জন্য সবকিছু হালাল। যেমন মামুনুল হক সাহেবের
যে গণনা করছে উনি ঘটনা বিবাহিত ঘটেছে, স্ত্রী ছিল। তিনিও দ্বিতীয় স্ত্রী কিন্তু দাবি করেছেন। তারপরে একটা ইসলামী ইস্যুর জন্য এটা যায় না। এ মাদানী সাহেব কয়দিন আগে দ্বিতীয় বিয়ে করলেন, ছোট মাদানী সাহেব দ্বিতীয় বিয়ে করলেন, এটা কিন্তু অনেকে সমালোচনা করেছেন, কারণ ওনাদের সাথে এটা যায় না। সব হালাল হালাল না, সব হালাল ইসলামীরা গ্রহণ করতে পারে না। এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো ডকুমেন্টারি চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে বয়সের পার্থক্যের কারণে ইসলামের একটা বিধান আছে কুফু মিলতে হবে। কুফু মানে কি? বয়সে বয়সে মিলতে হবে। কিন্তু আপনি যখন এত বছর পার্থক্য বয়সে আপনি বিয়ে করলেন মানলাম, কিন্তু আপনার সাথে এটা যায় না। এই জন্য আমি মনে করি জামাতের পক্ষ থেকে তাকে দলীয়ভাবে, সে কিন্তু আইনের বরখলাপ করেন নাই, শরীয়তের বরখলাপ করেন নাই, যেটা করেছেন আমাদের সৌন্দর্যের বরখলাপ, যেটা ইসলামী দলের সৌন্দর্য বরখলাপ করেছেন, দলীয়ভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে দলকে না, আমি বিবৃতি দিয়েছেন, দল অলরেডি বিবৃতি দিয়েছেন, দল বলেছেন যে আমরা এটা পুরো পুঙ্খানুপুঙ্খানু সব তদন্ত করে ব্যবস্থা নেবেন, আমরা একটা ব্যবস্থা যে আজকেই ঘোষণা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি জিনিসটা পরিষ্কার না করে যে তিনি দলের সাথে প্রতারণা করেছেন কিনা এক, এবং সেই সাথে যদি বলি এবং জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছেন কিনা, যেহেতু তিনি জনগণের প্রতিনিধি। দেখেন, আমি আপনাকে বলেছি, আমি আপনাকে তিনটা ক্যাটাগরিতে চিন্তা করতে হবে। যদি সামাজিকগত আপনি চিন্তা করেন তাহলে এটা ওনার সাথে কখনো যায় না, এটা কখনো যায় না। কিন্তু আমাদের সমাজে তো আমরা দেখি বয়সের পার্থক্য অনেক। হুমায়ুন আহমেদের সাহেবের সাথে তার স্ত্রীর পার্থক্য ছিল 33 বছর, এরকম অনেকে 40-50 বছরের পার্থক্য আছে। এবং আমাদের অনেক আপনি অনেক ইসলামী স্টুডেন্টদের দেখবেন, তাদের মধ্যে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সামাজিকভাবে এটা ওনার সাথে যায় না। এটা 18 বছর 19 বছরের মেয়ের সাথে বিবাহ, একটা ইসলামিক দলের এমপি হিসাবে এটা ওনার সাথে যায় না, কুফু মিলে না। এজন্য এটাকে দলগতভাবে দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে। এবং আপনি দেখেছেন নির্বাচন আগে নেত্রকোনার একজন এমপি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। পরবর্তীতে কি দেখেছেন আপনি নেত্রকোনার? পরবর্তী উনি এমপিও হয়েছেন কিন্তু। এবং কি আমরা কয়েকদিন আগে আপনার এই যে বিএনপিতে উপজেলা সেক্রেটারি বিএনপির, তাকে এভাবে শর্ট প্যান্ট অবস্থা তাকে যে ভিডিও করা হয়েছে, পরবর্তী উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমাকে মব তৈরি করে আমাকে এই ভিডিওটা করানো হয়েছে। তার মানে এখন কথা হচ্ছে আইনি দিক থেকে যদি আপনি তাকান, এই যে আপনি মব তৈরি করলেন, এই যে আপনি একটা ভিডিও করলেন, এটা কি প্রাইভেসি? আপনি যদি এই প্রাইভেসি নিয়ে কথা না বলেন, আজ হোক কাল হোক আপনার ঘরেও যে কোনো আক্রমণ করবে। আপনি সবসময় কাবিন নামে নিয়ে ঘুরেন, আপনি সবসময় কাবিন নামে নিয়ে ঘুরেন। তাহলে এই যে মবের সংস্কৃতি চালু হলো, আপনি হুট করে একজনের বাসায় আপনি দেখেন, সেখানে কিন্তু ঢুকার ভিডিওটা আমরা দেখেছি, ঢুকার ভিডিওতে দরজাটা কিন্তু ভেঙে ঢুকে নাই, অটোমেটিকলি ঢুকেছে। উনি বলেছে ওনার যে ড্রাইভার ছিল, যে মেয়েটার মামা, এই মামাটা এটার সাথে জড়িত। এই মামা নিজে বাইরে গিয়ে 7-8 জন লোক নিয়ে আসছেন, অটোমেটিকলি আসেন, এমন না দরজা ভেঙে ঢুকেছেন। এবং কি আমরা আজকে একটা বিবৃতি দেখেছি, এই যে মামা, সে মামা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন, যে তার জীবনের ঝুঁকি আছে, সহযোগিতা চেয়েছে। তার মানে এগুলো একটা পরিকল্পিত হতে বলছেন আপনি। কিন্তু যাই হোক, যদি একটু রুহুল আমিন রাসেল, আমি অন্য একটা নতুন প্রসঙ্গে, যে এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা, যদি যুক্ত করতে চান যুক্ত করতে পারেন, নাহলে আমি নতুন প্রশ্নে যাই। না, আমি জাস্ট দুই একটা পয়েন্টের সাথে যুক্ত করি, যেটি হচ্ছে আরেকটি যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা গেছে তিনি নীলা নামে কোনো এক নেত্রীর বাসায় মরিয়ম বেগমের নামের ওই তরুণীকে নিয়ে গিয়েছিলেন। আমি কিন্তু আর কি ভিডিওতে যাইভাবে ওনারা কথোপকথন সে আলোকে বলছি, বা অনেকটা গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলেন, এবং দ্বিতীয় বয়সে যেতে পারেন কিনা সেটা। হ্যাঁ, এবং ওই ভিডিওতে দেখা গেছে যে নজরুল ইসলামকে যারা জেরা করেছেন তারা নীলা নামের এক নারীর কথা বলছেন, এবং এই যে নীলা, তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত, এবং তিনি আওয়ামী লীগের নেত্রী হিসাবে সেখানে তার সঙ্গে কথোপকথন হচ্ছিল। অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যে জামাতের যে অবস্থান, সেই আওয়ামী লীগেরই নেত্রীর সঙ্গে তার কি দেন দরবার কি কারবার, এটা তো আমরা পরিষ্কার এই ভিডিওতেই দেখতে পারলাম। আমরা যেটি এআই না, যেটা সবাই স্বীকার করছেন, এটাই তো ধ্রুব সত্য। তথ্য অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সব তথ্য না, কিন্তু যেটি চিরন্তন সত্য সেটি তো সত্য। তো সেই সত্যকেই আমরা মেনে নিলাম, এবং আবারও প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম যে ইসলামের কথা বলে, তার সঙ্গে যে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং জামাত যে একটি চরিত্রহীন, আদর্শহীন, দায়িত্বহীন, অনৈতিক দল, যার গুরু মওদুদি, জামাত যে পাকিস্তান মেড ইন পাকিস্তানি যে দর্শন নিয়ে জামাত চলে, তারা যে ইসলামের নামে, ধর্মের নামে এদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা বা চাতুর্যপূর্ণ প্রতারণা করে, এবং নৈতিকতার কথা বলে, ধর্মের কথা বলে নিজেরাই যে বিধর্মীদের মতো আচরণ করে, নিজেরাই যে অনৈতিক কাজ করবার করে। আমার সহ আলোচক তিনি সুন্দরভাবে বললেন, আইনজ্ঞ মানুষ, আইনের মানুষ। আমরা তো আইনের মানুষ না,
তার মতো বলতে পারলাম না যে তিনি আইনিভাবে কোনো অপরাধ করেননি, কিন্তু তিনি একটু স্বীকার করেছেন যে তিনি নৈতিকভাবে তার অবক্ষয় হয়েছে। কয়দিন পর হয়তো বলবেন যে এইটুকু ক্ষমা করে দেওয়া যায়, এইটুকু মাফ করে দেওয়া যায়। এবং জামায়াত ইসলাম আমিরও যদি কালকে এই ধরনের ঘটনা ঘটে, জামায়াতের নেতাকর্মীরা বা জামায়াতের শুভাকাঙ্ক্ষীরা এই ধরনের কথাই বলবেন, কারণ জামায়াত হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে একটি বিতর্কিত অবস্থায় করবার চেষ্টা করে। তাদের এখন প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করানো, যে মুক্তিযুদ্ধটি ভুল ছিল, হ্যাঁ, পেয়ারা পাকিস্তান এই তাদের জন্য ভালো ছিল, গনিমতির মালই তাদের জন্য হচ্ছে রাজনীতির নিয়ামক, সেটি তারা এখন দেখাচ্ছেন এবং আরও দেখাবেন। এটি তাদের অরিজিনাল চরিত্র আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে তারা মানুষকে এমনভাবে বিভ্রান্ত করতে পারেন, মানুষ এটি বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, জামাতের তারা ধর্মের লেবাস দিয়ে মানুষকে ঘরে ঘরে যেভাবে গিয়ে মানুষকে আর কি বিভ্রান্ত করছেন, এবং তার খেসারত আমরা দেখছি এবং সামনে আরও দেখব। হ্যাঁ, এখন সেই জায়গাটাই হয়তো আপনি কি প্রধানমন্ত্রী মনে তারেক করেন কিনা এই জামাতের এই এমপির এই ঘটনার কারণে জামাত থেকে অনেকেই সরে যাবে? না, সরবে না। এরা হচ্ছে ওই যে রসুনের কোয়া সব এক জায়গায় বলা হয় না, গোড়া। হ্যাঁ, এদের চরিত্র এরকমই। তারা ধর্মেরটাকে একটা প্রোডাক্ট হিসাবে বিজনেস করে। বেসিক্যালি তারা হচ্ছে ইসলামের সাথে তাদের সম্পর্ক নেই, তাদের সম্পর্ক হচ্ছে মোদিবাদের সঙ্গে, তাদের সম্পর্ক হচ্ছে পাকিস্তানের সঙ্গে, কারণ জামাতের হেডকোয়ার্টার পাকিস্তান। অসংখ্য ধন্যবাদ। আল মামুন রাসেল, আপনি যদি তার কথার জবাব দিতে চান। আমি তার অভিযোগগুলো বলি। জামায়াত ইসলাম এবং ইসলামী দল না, তাদের মুখে ইসলাম মানায় না, চরিত্রহীন, অগণতান্ত্রিক এবং এই দল হচ্ছে জামায়াত ইসলাম, এবং তাদের চরিত্র আস্তে আস্তে করে এখন প্রস্ফুটিত হচ্ছে। তাদের চরিত্র ৭১ পরিষ্কার হয়েছে। আমি ঢালাওভাবে বক্তব্যে বিশ্বাসী না কখনো, এবং আমি মনে করি রাসেল ভাই খুব সিনিয়র একজন সাংবাদিক মানুষ। সিনিয়র না, সাংবাদিক। সিনিয়র সাংবাদিক একটা বয়স লাগে নাকি? সিনিয়র সাংবাদিক আবার অনেকে আবার অপমান মনে করে, আবার গালি হয়ে গেছে, তো এটা আবার অনেকে নিতে চায় না। যাক, মানে জ্যেষ্ঠ সাংবাদিক বলি আমি ওনাকে। উনি একজন, যেহেতু উনি একটা বড় একটা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, তার মানে একটা বড় একটা পত্রিকা, খুব জনপ্রিয় একটা পত্রিকা চালান, সেই হিসাবে ঢালাওভাবে কথা আমি বিশ্বাসী না যে আপনি ডিরেক্ট একটা দলকে চরিত্রহীন, পাকিস্তানের বীজ, এগুলো মনে হয় বিএনপি যারা রাজনীতি করে বা আওয়ামী লীগের যারা আছে তারাও এই শব্দ চয়ন করে না আমার মনে হয় আর কি। তো এই জন্য এইসব শব্দ চয়নের ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু চিন্তা ভাবনা করে করা উচিত। কারণ চরিত্রহীন যদি জামাত হয়, তাহলে চরিত্রবান কে? তাহলে কি চরিত্রহীন দলের আমাদের প্রধানমন্ত্রী প্রথম দিন শপথ নেওয়ার পরে চরিত্রহীন দলের প্রধানের কাছে গিয়ে বাসায় গিয়ে দেখা করে আসছেন? এগুলো আসলে যায় না আসলে। কারণ একসাথে তো ওনারা বিরোধী দল, সরকারি দল বিরোধী দল না থাকলে তো সরকারি দলের কোনো ভ্যালু নেই। তো দুই দল তো দুই সাংবিধানিক পোস্ট তো দুইটাই। তো আপনি যখন এভাবে ঢালাওভাবে বলবেন, এটা আসলে যায় না। আর ৭১ সালে জামাতের এই কার্যক্রম, আপনি জানেন যে ৭১ সালে জামাত ছিল অষ্টম নবম ক্যাটাগরি একটা দল, একটা এমপি সিট ছিল না তাদের। আপনি ভাই বললো যে আল বদর, আল শামসের প্রধান নাকি মুজাহিদি নিজামিরে ছিল। আল বদর এটা হচ্ছে আধা সামরিক বাহিনী, এটার প্রধান ছিল পাকিস্তানিরা এবং এটার পুল নেতৃত্ব ছিল বিহারিরা। এটা সেখানে আপনি বলেছেন জামাত হচ্ছে, আপনি ধরেন এই যে ১১ দল এর আওয়ামী লীগের যে ১১ দলীয় জোট, এই জোটে একটা দল আছে না সাম্যবাদী দল। এই সাম্যবাদী দলে এখন তো বর্তমানে আওয়ামী লীগের বিচার হচ্ছে এবার এর কারণে। এখন যদি ভবিষ্যতে ৫০ বছর পরে হুট করে সাম্যবাদী দল একটা অবস্থায় চলে গিয়েছে, কারণ তখন তো যেমন বিরোধী দল ছিল মুসলিম লীগ, সর্বশেষ মুসলিম মধ্যে বিলীন হয়ে গেছে। জামাত ইসলাম আছে, এই জন্য জামাত ইসলাম নিয়ে একবার তো বিচার হয়েছে ৭৩ সালে। আপনি ৩৭,০০০ মামলা হয়েছে, সেখানে প্রায় ৭,০০০কে আপনি সাজা দিয়েছেন। তার মানে বিচার তো হয়েছে। এখন যেমন আওয়ামী লীগের বিচার হচ্ছে, আপনি যে ৫০ বছর পরে আবার নতুন করে একটা বিচার করে সাম্যবাদী দল যদি ভালো অবস্থানে চলে যায়, আপনি যদি বলেন যত হত্যাকাণ্ড হয়েছে জুলাই, যত ১৩০০-১৪০০ সব সাম্যবাদী দল করেছে, তাহলে এটা কি জাস্টিস হবে? জাস্টিস হবে না। ১৯৭১ সালে জামাত ছিল এটা সপ্তম অষ্টম ক্যাটাগরি একটা দল। আপনি কি মনে করেন জামাত ইসলাম কোনো অপরাধ? না, আমি সেটা বলি নাই। আমি আপনাকে বলেছি তাদের অবস্থা কতটুকু ছিল। আপনি যে একটা দল, এত ৩০ লক্ষ মানুষ আমাদের শহীদ হয়েছে, ৩০ লক্ষ মানুষের মারার জন্যই তো কমপক্ষে ৩০ লক্ষ লোক লাগবে। তো মানে যেভাবে বলা হয় জামাতে সব করেছে, তাই ৩০ লক্ষ লোক লাগবে। তো ওদের তো আপনি গণা আপনি ১০-১৫,০০০ লোকও পাবেন না পুরো বাংলাদেশে তখন, কারণ এত সপ্তম অষ্টম ক্যাটাগরি একটা দল ছিল। এখন কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা তো শুধুমাত্র ব্লেমের কারণে বললে হবে না। তো আমাকে বলতে হবে হচ্ছে পাকিস্তানের বীজ যদি আপনি বলতে চান, তাহলে পাকিস্তানের আমাদের বর্তমানে যারা এখন ভালো অবস্থানে আছে, প্রত্যেকের তো পাকিস্তানের জন্ম। আপনি প্রত্যেকের তো পাকিস্তান দল, আওয়ামী লীগের সবচেয়ে বড় দল বলো, আওয়ামী লীগ তো পাকিস্তানের জন্ম।
কোন দলটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? তার মানে আপনি যদি পাকিস্তানি বীজ বলেন, পাকিস্তান, আমরা তো সবাই, আমাদের দাদারা তো পাকিস্তানি বলতো, তারা তো পাকিস্তানি ছিল। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশি বলতে পারবো। কিন্তু আমাদের জিয়াউর রহমান সাহেবরা, মতিউর রহমান নিজামী সাহেবরা, তারা কি বলতে পারবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? তারা তো পাকিস্তান জন্মগ্রহণ করেছে। তার মানে আপনি তো কথা বলতে পারেন ভাই, কিন্তু আপনি কথা বলতে হলে আমরা চাই যার যতটুকু অপরাধ করেছে ততটুকু বিচার হোক, যার যতটুকু। এবারে এটিএম আজহার সাহেবের, আপনি এটিএম আজহার সাহেবের যে অ্যাপ্লাইড ডিভিশনের যে রায়, সে রায়, তারা তো, যারা জাস্টিস ছিল তারা তো দলীয় জাস্টিস ছিল না, তারা তো রায় বলছে মাস মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখি, জি, যেহেতু আপনি আইনের মানুষ। জি, হ্যাঁ, এই যে জামাতের যে এমপি, হ্যাঁ, এই গাজী আজহারুল ইসলাম, তার কি হওয়া উচিত আইনের দৃষ্টিতে? আইনে কি কি আছে, তার কি সাজা হতে পারে, বা আমি আপনাকে বলেছি, নৈতিকভাবে তার কি হওয়া উচিত, বা আমি জামাতের আপনাকে দলগতভাবে? আমি আপনাকে প্রথমে বলেছি, আইনের দিক থেকে, খালাস, আইনের দিক থেকে উনি কোনো অপরাধী না। না, আমি আপনাকে বলেছি, আপনাকে তো আইনটা বুঝতে হবে। আইনের দিক থেকে কোনো শব্দ, আপনি যেহেতু সে কাবিননামা দেখিয়েছেন, কাবিননামা দেখিয়েছেন, তার মানে এই যে ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা কাবিননামার পরে, তার মানে তো সে তো অবৈধ কোনো কাজ করে না, আমাদের আইনে তো নাই। আপনি যেহেতু বলছেন কাজ করেছেন, আমি আপনাকে বলেছি সামাজিকগত দিক থেকে যারা ইসলামকে ওন করে, তারা সব হালালকে হালাম এই বলতে পারবে না, তাই বলতে পারবে না, সৌন্দর্য বলতে পারবে না। জামাতের কি করা উচিত? ওনার বিরুদ্ধে আমি তো মনে করি সরাসরি আইনি পদক্ষেপ নিতে হবে তার বিরুদ্ধে। তার আইনি পদক্ষেপ বলতে হচ্ছে দলীয়ভাবে পদক্ষেপ নিতে পারে, যেহেতু আইনের ভায়োলেশন করেন নাই উনি, আইনের ভায়োলেশন করেন নাই, ধর্মীয় ভায়োলেশনও করেন নাই, যেটা করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। একটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে একটা দল কি করতে পারে? সর্বোচ্চ বহিষ্কার করতে পারে একটা দল, সর্বোচ্চ এটা ছাড়া কিছু করতে পারবে না। আপনি যখন কেউ যখন কোনো অপরাধ করে, তখন দল কি করতে পারবে? সর্বোচ্চ বহিষ্কার করতে পারে। বহিষ্কার করতে যদি আইনি কোনো অপরাধ করে, তাহলে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখন কথা হচ্ছে, সেখানে যে মপটা তৈরি হয়েছে, ব্যক্তিরা কি পারে এভাবে ধরতে? আমি আমার বাসায় আছে, হুট করে যদি আপনি এসে আপনি যদি ভিডিও করা শুরু করেন, এটা কি আইনভাবে, এটা কি সিদ্ধ? আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে? আপনি যেটা করতে পারেন, যদি কোনো কোথাও অনৈতিক কাজ হয়, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পারেন যে এখানে একটা অনৈতিক কাজ আসেন, আপনারা আসেন, সেটা করতে পারেন। কিন্তু সেটা না করে আপনি তো মপ তৈরি করতে পারেন না, তো সুতরাং আপনাকে তো জায়গা, আপনি যখন চিন্তা করবেন আত্মপক্ষের সমর্থন, জামাত এই জন্য বলেছে, বিবৃতি দিয়েছে যে আমরা আত্মপক্ষের সমর্থন চাই। আমি শুরুতে বলেছি নৈতিকতার দিক থেকে এটা যায় না, জামাতের মতো দলের কাছে যায় না, অন্যান্য দলের অনেক আছে, এটা নিয়ে কিন্তু আলোচনা হয় না। জামাত যেহেতু একটা, তাদেরকে বলা একটা সাদা পাঞ্জাবিতে যেমন একটা দাগ পড়লে এটা কিন্তু সব দেখা যায়, একটা কালো শার্ট কালো কোটে যে দাগ পড়ে এটা কিন্তু দেখা যায় না। তো জামাত যদি ইসলামকে ওন করে, তাদেরকে নৈতিকতার জায়গা থেকে তাকে এটাকে করতে হবে, সে জায়গায় জামাত দলীয়ভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। দর্শক ধন্যবাদ। যদি আল মামুন রুহুল আমিন রাসেল, আপনি কিছু বলতে চান? আমার একেবারে সময় নেই, যদি কিছু যুক্ত করতে চান বলতে পারেন। না, আমি মনে করি যে এর সামাজিক আইনিভাবে কোনো ত্রুটি আছে কিনা আমি সন্দেহ করছি। আমি এখনও বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে এই জেনারেশন, আগে একসময় 3 বছর 4 বছর মাঝখানে গ্যাপ থাকতো, 18 বছর কেন 20 বছরও কেউ মেট্রিক পাস করতে। আমার মনে হয় 2026 সালে, হ্যাঁ, যখন 16 বছরে বা সর্বোচ্চ গেলে 17 বছরে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনার যেহেতু আর কি ক্লাস 9-এ যেহেতু একটা নিবন্ধন আছে, রেজিস্ট্রেশন আছে বোর্ডে, সেই রেজিস্ট্রেশনই তো প্রকৃত বয়সটা আছে। ওনার এনআইডি কার্ড নিশ্চয়ই হয়েছেন, যেহেতু 18 বছর, না হলেও এনআইডির জন্য নিবন্ধিত হয়েছে, বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখন স্কুল স্টুডেন্টদেরকেও নিবন্ধিত করা হয়। সেই জায়গা থেকে আমার দেখার বিষয়, এবং সেইখানে কোনো ত্রুটি আছে কিনা, এবং ত্রুটি নাকি বয়সের ত্রুটি, কোনটা? আমি বলছি যে বয়সের ত্রুটি, তার যে 18 বছর বয়স দেখানো হলো, এবং তিনি যেটা জোর সুপারিশ করছি লিখলেন, সেইখানে তার স্ত্রীর জন্য তার সুপারিশ করতে হলো। তার মানে এখানেও তো একটা নৈতিক, এবং তিনি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে, জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি যখন শপথ নিয়েছেন, সেখানেও তো নৈতিকতার স্খলন হয়েছে। এই স্খলনের কারণে তো তার সংসদ সদস্য পদ থাকে না। হ্যাঁ, তিনি যেহেতু শপথ শেষ করে হ্যাঁ, তিনি সংসদ কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, জাতীয় সংসদ? যদি নৈতিক স্খলন হয়ে থাকে, নিশ্চয়ই আইনি আমাদের সংসদীয় রাজনীতিতে আমার মনে হয় আল মামুন, উনি যেহেতু আইনের মানুষ, আরও ভালোভাবে করে ব্যাখ্যা দিতে পারবেন। হ্যাঁ, তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা সংসদ সদস্য হিসেবে, তিনি একজন আইন প্রণেতা হিসাবে তো শপথ নিয়েছেন, সেই জায়গায় তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা, সংসদের সঙ্গে কোনো প্রতারণা করেছেন কিনা এই ঘটনার মধ্য দিয়ে, সেটাও দেখবার বিষয় আছে। জি, দর্শক ধন্যবাদ। এটা অন দ্য পয়েন্ট একটু শেষ আমার যে ডকুমেন্টটা রাসেল ভাই দেখালেন, বায়োডাটা উনি শুধুমাত্র জাস্ট জোর সুপারিশটা এটাকে ব্যাখ্যা করলেন, কিন্তু এই ডকুমেন্টটাকে পুরোপুরি গ্রহণ করেন নাই।
উনি নিজেও গ্রহণ করেন না। কেন কেন ওখানে কিন্তু বয়স দেওয়া আছে 22/5/2008, সে আলোকে তার কিন্তু 18+ ওটা কিন্তু আমি তো এটা সন্দেহ করছি, আমি তো না 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 আপনি যখন মনে খেয়াল করেন আমি কিন্তু কথা বলে বলছি না, একটা ডকুমেন্ট নিয়ে আসবেন সামনে, তাহলে আমি শুরুতে এই কথাটা বলেছি যে এখানে ওনার জন্মসাল 2008 সালের 22 মে। জন্মসালটা তো কাবিননামা হয় না ভাই, আপনি 18 বছর না হলে তো আমি কাবিননামা তো হয় এটা না। নিয়ে সন্দেহ যেহেতু কাবিননামা হয়েছে আপনার বায়োডাটার মধ্যে আপনি দেখতে পেয়েছেন, আমি তো কাবিননামা নিয়ে সন্দেহ করছি, আমি তো বলছি এটা তিনি আপনার সাংবাদিক হিসেবে আপনাদের দায়িত্ব বের করা, 2026 সালে আপনাদের দায়িত্ব এটা বের করা কাবিননামাটা কি সঠিক কিনা এখানেই বলা এটা হচ্ছে বের করা, এখানেই বলা কিন্তু ঢালাও ভাবে আমরা সন্দেহ করলে হবে না তো। আমি সন্দেহ করতেই পারি, উনি প্রুফ করুক। না না না, এটা আপনারা ওনার প্রমাণ করার দায়িত্ব আছে। উনি তো প্রুফ করেছে কেমন না, 2026 আমি আপনাকে বলি আইনের ক্ষেত্রে প্রুফ করার দায়িত্ব যিনি সন্দেহ 2008 করবেন। সালে জন্ম নেওয়া শুনেন, মানুষটি রাসেল ভাই, আমি বলি, 2026 সালে আইনি ক্ষেত্রে SSC পাস প্রমাণ করেছে। করবেন কে জানেন? যিনি সন্দেহ করবেন, বাড়ানো প্রুফ তার কাছে, তিনি প্রমাণ করতে হবে যে এটা ভুয়া। না না, উনি যখন কাবিননামা দিয়েছেন ওনারটা আপনাকে বিষয় প্রমাণ করতে যেহেতু হবে কাবিননামায় জাতীয়ভাবে সত্য নাকি মিথ্যা। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, ওনাকে নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, উনি যেহেতু একজন জনপ্রতিনিধি, ওনার দায়িত্ব হচ্ছে পরিষ্কার করবার। জি, অসংখ্য ধন্যবাদ। উনি তো কাবিননামা ওনার যদি দিয়েছেন। ন্যূনতম নৈতিক উনি ভিত্তি তো থাকে, কাবিননামা দিয়েছেন। উনি যদি নিরপরাধ থাকেন, হ্যাঁ, আমি তো বলছি যে ওনার দ্বিতীয় স্ত্রী বলে যে মেয়েটিকে দাবি করা হচ্ছে, তার মেট্রিক পরীক্ষার যে রেজিস্ট্রেশন হয়েছিল ক্লাস 9-এ, সেখানে তথ্য আছে, জাতীয় পরিচয়পত্র, সেখানে কাবিননামা করতে গিয়ে, বিয়ে করতে গিয়ে বা এই বিয়ের কোনো ধরনের কাবিননামা আছে কিনা, বিয়ের কোনো ডকুমেন্ট আছে কিনা। আজকে 2026 সালে যে মেয়েটি বিয়ে করে বা যারা বিয়ে পড়ায়, সেটি একটু ঘরোয়া পরিবেশে করলে 2-4-5টা ছবি আছে, ভিডিও আছে, সেগুলো আছে ছবিটা কিনা। আছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকেই আজকের আলোচনাকে প্রাণবদ্ধ করবার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।